কই রে, বাকিগুলো কই রে? এত কম কেন? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? আমার কথা কি শুনতে পাচ্ছিস? যাচ্ছে স্যার। আচ্ছা, শুনতে পারলে হবে। বোর্ড দেখতে পাচ্ছিস তো? না স্যার, দেখা যাচ্ছে না। আ- আর দেখা যাবে না, আর কি করবি? এত ঠিক মিশনে বলেছেন, দেখে মুখে। নিস। হ্যাঁ, মুখেই যা হবে মিশনে দেখে নিস বোর্ডটা। আশা করে থাকবো, তো যেতে পারলে দেখবো। ইনশাল্লাহ হবে, সবকিছুই হবে। তো মাত্র 12 জন 11 জন আছে। হুম। 11 জন ক্লাস করছে। তো শুরু করা যাক। এর আগের দিন আমরা কি পড়েছিলাম? বিভিন্ন রকম পরিবেশ দূষণ পড়েছি। তো সেই পরিবেশ দূষণ থেকে, যার মধ্যে আমরা পড়েছিলাম বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এই দূষণগুলো পড়েছিলাম। যদিও এগুলো একদম একটা সহজ জিনিস। আমরা এর আগেও পড়েছি, ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কোনো দূষণ সম্বন্ধে। তো এই দূষণগুলোর এখানে আমরা দুটো করে কারণ পড়েছিলাম, মেন মেন কারণ পড়েছিলাম। আর প্রধান প্রধান ফলাফলগুলো পড়েছিলাম। যে কোনো দূষণের ক্ষেত্রে আমরা দুটো জিনিস বেশি করে পড়েছি। এক হচ্ছে দূষণের কারণ কি, কি কারণে হয়, এবং সেই কারণের মধ্যে আবার আমরা দুটো প্রধান প্রধান কারণ পড়েছি। আর পড়েছি যে এর ফলাফল, এই দূষণগুলোর ফলে কি হয়। যেমন আমরা দূষণের ক্ষেত্রে, বেশিরভাগ দূষণের ক্ষেত্রে দেখলাম যে দূষণের ফলে বিভিন্ন রকম রোগ হয়। যেমন বায়ু দূষণের ক্ষেত্রে তোমার অ্যালার্জি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, শ্বাসকষ্ট, এগুলো হয়। লাস্ট যেটা পড়েছি শব্দ দূষণ, এবং সেই শব্দ দূষণের ক্ষেত্রে আমরা পড়েছি যে কিছু কিছু রোগ হয়, যেমন হৃৎপিণ্ডের রোগ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, আবার তোমার NIHL হয়, ওটাই নয়েজ ইনডিউস হেয়ারিং লস, অর্থাৎ মানুষের যে শ্রবণ ক্ষমতায় হ্রাস পাওয়া, সেই রোগটা হয়। এরকম বিভিন্ন দূষণের ক্ষেত্রে বিভিন্ন রকম ফলাফলের ক্ষেত্রে পড়তে গিয়ে আমরা বিভিন্ন রকম রোগের কথা পড়েছি বা জেনেছি। তো এগুলো আমাদের পড়ে রাখতে হবে। এবারে কোশ্চিন হচ্ছে যে এখান থেকে কি ধরনের কোশ্চিন হতে পারে। এর আগেও পড়ানোর আগের সময় বলেছি যে এখান থেকে হয়তো বললো যে শব্দ দূষণের কারণ কি, দুটো কারণ চাইলো। কিংবা কোশ্চিন এরকম হতে পারে যে শব্দ দূষণের দুটো ফলাফল লেখো, বা বায়ু দূষণের দুটো ফলাফল লিখো। বায়ু দূষণের দুটো ফলাফল কারণ চাইতে পারে, বা এখান থেকে শর্ট কোশ্চিনও দিতে পারে। যেমন বলতে পারে যে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো, বা অপশন দিয়ে থাকলো যে নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এরকম দেওয়া থাকে। সেক্ষেত্রে হয়তো 4টে অপশন দিল, তার মধ্যে তোমাকে একটা লিখতে হবে। তো এরকম এমসিকিউ টাইপের কোশ্চিন, শর্ট কোশ্চিন থাকতে পারে, 1 নম্বরের কোশ্চিন থাকতে, আবার 2 নম্বরের কোশ্চিন থাকতে পারে। তার মানে এটা এটা তোমাদের পড়িয়েছি, পাশাপাশি তোমাদের বলেছিলাম যে তোমরা পড়বে প্রত্যেকে। জানি না কতটা পড়েছো। এখানে তো ধরাও যাচ্ছে না ঠিক মতো। তো আজকে যেটা নতুন পড়াবো বা পড়বো আমরা যেটা, সেটা হচ্ছে পরিবেশ ও মানব জনসমষ্টি। দেখবে এই যে দূষণের পরে যে একটা টপিক আছে আমাদের, বা একটা অংশ আছে, পরিবেশ এবং মানব জনসমষ্টি, এই জিনিসটা আমরা পড়বো। পরিবেশ ও মানব জনসমষ্টি, এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান পপুলেশন বা পপুলেশন।
ঠিক আছে? কি বললাম যে পরিবেশ ও মানব জনসমষ্টি এই টপিকটা আজকে আমরা পড়ব। তো এটাও একটা সহজ টপিক, ঠিক আছে? যেমন দূষণগুলো আমরা পড়েছি ঠিক তেমনই একটা খুব সহজ একটা অংশ। এখানে মানে জটিলতা বলতে কিছু নেই, একবার বা দুবার রিডিং মারলেই হয়ে যায়, মুখস্থ করার তো প্রশ্নই আসে না। এমন জিনিস, আর এগুলো এমন একটা জিনিস যে এগুলো তোমার তুমি একবার যদি পড়ে নাও তাহলে তুমি বানিয়েও লিখতে পারবে, এমন জিনিস। তাহলে জিনিসটা কি? আমি শুধু বললাম যে তুমি এগুলো একবার রিডিং পড়লে সেগুলো তুমি পারবে, বললাম যে একবার রিডিং পড়লেই তুমি বানিয়ে লিখতে পারবে, এখানে মুখস্থ করার কিছু নেই। এই তিনটা জিনিস বললাম পরিবেশ ও মানব সমষ্টি থেকে। এবার এখানে থেকে কি পড়বো বা কি জিনিসটা, এই হেডলাইন দেখলে তোমরা বুঝে যাবে কি আছে। পরিবেশ এবং মানব সমষ্টি। পরিবেশ কি সেটা আমরা জানি, মানব জনসমষ্টি বা হিউম্যান পপুলেশন, এই পপুলেশন জিনিসটা কি এটা আমরা ক্লাস 9-এও এরকম একটা লাস্ট চ্যাপ্টার ছিল, সেখানে এই পপুলেশন শব্দটা পড়েছিলাম বা জেনেছিলাম। বাস্তুতন্ত্র যেখানে ছিল সেখানে দেখবে তোমরা এই পপুলেশনের শব্দটা কি বা পপুলেশন কি সেটা আমরা পড়েছিলাম। তো পপুলেশন কি যদি বলা হয়, সংজ্ঞা কি বলবো না, প্রথমে জানবো এই পপুলেশন শব্দটা কোথা থেকে এসছে। পপুলেশন এই যে ইংরেজি শব্দ পপুলেশন, যার বাংলা হচ্ছে জনসমষ্টি, হ্যাঁ, তো এটা একটা ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসছে। পপুলেশন শব্দটি একটি ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসছে, যার অর্থ হচ্ছে জনসমষ্টি বা জনগোষ্ঠী। পপুলাস কথাটির অর্থ জনগোষ্ঠী, পপুলেশন কথাটির অর্থ জনসমষ্টি। তাহলে এটা জানলাম কোথা থেকে শব্দটা এসছে, একটা ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলেশন কথাটির উৎপত্তি হয়েছে বা এসছে। এবার এই পপুলেশন বলতে কি বোঝায়? পপুলেশন বলতে এভাবে বলবো যে ধরো কোনো একটা অঞ্চলে, যে কোনো অঞ্চলে, সংজ্ঞা বলছি না, আমি জাস্ট বোঝার জন্য বলছি, কোনো অঞ্চলে, যে কোনো অঞ্চলে, কোনো একটা অঞ্চলে কোনো একটা প্রজাতির যে জীব বসবাস করে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পপুলেশন। কি না, কোনো একটা ভৌগোলিক অঞ্চলে কোনো এক প্রজাতির জীব সমষ্টি হচ্ছে, কোনো একটা প্রজাতির জীব সমষ্টি হচ্ছে পপুলেশন। বুঝলাম। মনে করি একটা বনে, একটা জঙ্গলে বা বিশাল বড় ধরো সুন্দরবন, সুন্দরবনে কি বলেছি যে যে কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী, ভৌগোলিক অঞ্চল আমি ধরে নিলাম সুন্দরবন, তাহলে যে কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতির জীব সমষ্টিকে বলা হয় পপুলেশন। সংজ্ঞাটা আরেকবার বলেছি, কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতির জীব গোষ্ঠীকে বলা হয় পপুলেশন। বুঝবো জিনিসটা, কোনো ভৌগোলিক অঞ্চলে বা যে কোনো ভৌগোলিক অঞ্চলে বলেছি, মনে করে একটা ভৌগোলিক অঞ্চল হচ্ছে সুন্দরবন, একই প্রজাতির জীবগোষ্ঠী, একই প্রজাতি মানে কি, বাঘ একটা প্রজাতি, সিংহ একটা প্রজাতি, গন্ডার একটা প্রজাতি, হরিণ একটা প্রজাতি, এগুলো এক একটা প্রজাতি, মানুষ একটা প্রজাতি, তাহলে একই প্রজাতির জীব সমষ্টিকে বলা হয় পপুলেশন। তাহলে কি বলা হয়েছে যে যে কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী, সুন্দরবন একটা ভৌগোলিক অঞ্চল, সেখানে বসবাসকারী একই প্রজাতি মনে করে নিলাম আমি, বা একই প্রজাতির জীব সমষ্টিকে বলা হয় পপুলেশন। মানে একই প্রজাতি, মানে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে যত পরিমাণে বাঘ আছে তার টোটাল সমষ্টিকে বলা হচ্ছে পপুলেশন। বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছি? যদিও এটা আমরা ক্লাস 9-এ পড়েছি, সেম জিনিসই উদাহরণ দিয়েছিলাম। পপুলেশন তাহলে কি, কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বা যে কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতির জীব সমষ্টি হচ্ছে পপুলেশন। একই প্রজাতির মানে যখন একই প্রজাতি বলবো মানে একটাই প্রজাতি, যখন আমরা হিসাব করবো তাহলে বাঘের জীব সমষ্টিকে বা বাঘের টোটাল কত ওই বন ওই জঙ্গলে কতটা বাঘ আছে তার সমষ্টি হচ্ছে পপুলেশন। বা আবার কতগুলো হরিণ আছে সুন্দরবন অঞ্চলে তার টোটাল সমষ্টি হচ্ছে হরিণের পপুলেশন। আবার ওই জঙ্গলে
কতগুলো গন্ডার আছে বা সিংহ আছে, তো টোটাল সিংহ যতটা সমষ্টি সেটা হচ্ছে ওই সুন্দরবন অঞ্চলের সিংহের পপুলেশন। তাহলে পপুলেশন জিনিস থেকে এটা বুঝলাম যে কোনো একটা ভৌগোলিক অঞ্চলে যত পরিমাণ বা যত সংখ্যক একই প্রজাতির জীব বসবাস করে তাকে ওই প্রজাতিকে পপুলেশন বলা হয়। তাহলে আমরা আজকে পড়ছি পরিবেশ এবং মানব জনসমষ্টি। মানব জনসমষ্টি মানে হচ্ছে মানুষের সংখ্যাটাকেই পড়বো, মানুষের সংখ্যাটা জানবো, ঠিক আছে। এখানে অন্য প্রজাতির কথা আমরা পড়বো না। তাহলে এই যে হিউম্যান পপুলেশন আর এনভায়রনমেন্ট, পরিবেশ এবং মানব জনসমষ্টি। পপুলেশন সম্বন্ধে আরেকটু বলে দিই, যেমন তোমরা সাতরা বইটাতে পাবে যে পপুলেশন কথা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে পপুলেশনের কথাগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পপুলেশনের ক্ষেত্রে ঘনত্ব দেখা যায়। কি বললাম পপুলেশন কতগুলো বৈশিষ্ট্যের উপর বা কতগুলো জিনিসের উপর নির্ভর করে। কি কি জিনিস? এক হচ্ছে পপুলেশনের ঘনত্ব, দ্বিতীয় হচ্ছে জন্মহার, তৃতীয় হচ্ছে মৃত্যুহার, আর চতুর্থ হচ্ছে লিঙ্গ অনুপাত। তাহলে চারটা জিনিসের উপর পপুলেশন নির্ভর করে। পপুলেশন ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার এবং 4 নম্বরে বললাম লিঙ্গ অনুপাত। পপুলেশন ঘনত্ব কি? যে কোনো একটা ভৌগোলিক অঞ্চলে যে কোনো একটি ভৌগোলিক অঞ্চলে একক আয়তনে বা একক ক্ষেত্রফলে যে পরিমাণ বা যত সংখ্যক একই প্রজাতির জীব বা বসবাস করে তাকে বলা হয় পপুলেশন ঘনত্ব। পপুলেশন ঘনত্ব কি? কোনো ভৌগোলিক অঞ্চলে বা যে কোনো ভৌগোলিক অঞ্চলের একক আয়তনে বা একক ক্ষেত্রফলে যে পরিমাণ বা যত সংখ্যক একই প্রজাতির জীব বসবাস করে তাকে বলা হয় ওই পপুলেশনের বা ওই জীবের পপুলেশন ঘনত্ব। যেমন সুন্দরবন একটা ভৌগোলিক অঞ্চল, সেখানে 1 বর্গমিটার বা 1 কিলোমিটারের মধ্যে, 1 বর্গমিটার আয়তনের মধ্যে বা 1 বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে কতটা বাঘ বসবাস করে তার সংখ্যাটা হচ্ছে ওর পপুলেশন ঘনত্ব। মনে করি যে সুন্দরবন একটা বিস্তীর্ণ এলাকা, বিশাল বড় এলাকা জুড়ে অবস্থিত। এবার এর আয়তনটা অনেক বড়। এক্ষেত্রে যে কোনো জীবের সংখ্যাটা পরিমাপ করবো কি করে? তখন কি করব? বলে নেব যে 1 বর্গ কিলোমিটারের মধ্যে কতটা বাঘ রয়েছে বা কতটা হরিণ রয়েছে, ঠিক আছে। তাহলে সেই জন্য যে কোনো পপুলেশন ঘনত্বের সঙ্গে সঙ্গে সংখ্যার পিছনে আমরা কি দিই? একক হিসাবে দিয়ে থাকি বর্গ কিলোমিটার বা পার বর্গ কিলোমিটার বা যেমন ধরো কোনো একটা পপুলেশন ঘনত্ব যদি বলা হয়, যেমন হচ্ছে 50 পার বর্গ কিলোমিটার, ঠিক আছে। এরকম লেখা থাকে পপুলেশন ঘনত্ব যদি কোথাও একক মানে সংখ্যা দেখো তাহলে লেখা দেখবে 50 পার বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটারের মধ্যে হয়তো 50টা কোনো একটা প্রজাতির জীব রয়েছে। সে হতে পারে বানর বা সিংহ, ঠিক আছে। তাহলে পপুলেশন ঘনত্ব কি? যে কোনো ভৌগোলিক অঞ্চলে একক আয়তনে বা একক ক্ষেত্রফলে যে পরিমাণ বা যে সংখ্যক একই প্রজাতির জীব বসবাস করে তাকে বলা হয় পপুলেশন ঘনত্ব, ঠিক আছে। আর জন্মহার আর মৃত্যুহার কি? এই দুটো আমরা ক্লাস 9-এ পড়েছি। জন্মহার কি? যে একক সময় যে পরিমাণ বা এরকম বলবো একক সময় জননের মাধ্যমে যে পরিমাণ বা যে সংখ্যক জীব কোনো পপুলেশনের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় জন্মহার, এটা আমরা পড়েছি। মৃত্যুহার কি? একক সময় কোনো পপুলেশন থেকে যে পরিমাণ জীব সংখ্যা হ্রাস পায় তাকে বলা হয় মৃত্যুহার।
মৃত্যু হার মানে কি পপুলেশনে জীবের সংখ্যা কমে যাওয়া, আর জন্মহার মানে হচ্ছে বেড়ে যাওয়া। আর লিঙ্গ অনুপাত আমরা জানি যে কোনো একটা পপুলেশনে কি হয়েছে, পুরুষ স্ত্রী দু রকমের জীব বসবাস করে এবং তার অনুপাত কেমন, সেটার পুরুষ আর স্ত্রী কোনো একটা পপুলেশনে কতটা পুরুষ প্রজাতি রয়েছে কতটা স্ত্রী প্রজাতি রয়েছে তার মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত। তাহলে আমরা কি পড়লাম বা কি জানলাম, একটা পপুলেশন কি সেটা জানলাম এবং পপুলেশন কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাও জানলাম। এবার এটা আমরা পড়বো কেন, যদি বলি যে স্যার এটা তো ছায়া প্রকাশনের বইটাতে নেই, দেখবে ছায়া প্রকাশ টেক্সট বই খুলে দেখবে সেই জিনিসটা নেই। এই জিনিসটা আমরা আগেও বললাম যে এটা ক্লাস 9-এ আমরা পড়েছি যে পপুলেশন কি, পপুলেশন ঘনত্ব কি, হ্যাঁ জন্মহার মৃত্যুহার কি, এখান থেকে ক্লাস 9-এ হয়তো কোশ্চেনও এসছে পরীক্ষার সময়, তোমরা দেখেছো। তো এটা যেহেতু সাতরা বইটাতে দেওয়া আছে বা অন্যান্য টেক্সট বইগুলোতে রয়েছে, সেই জন্য তোমাদের এটা জেনে রাখতে হবে। কি জানতে হবে, যে পপুলেশন কাকে বলে, আর পপুলেশনের ঘনত্ব কি, জন্মহার কি, মৃত্যুহার কি। তবে জন্মহার যেটা বললাম যে একক সময় জননের মাধ্যমে, হ্যাঁ যে পরিমাণ বা যে সংখ্যক জনসংখ্যা কোনো পপুলেশনের সাথে যুক্ত হয় তাকে বলা হয় জন্মহার। এই জন্মহারটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, n সমান সমান জন্মহার যদি আমরা n ধরে নিই, এটাকে আমরা ছোট্ট হাতের ND/T বলে থাকি। জন্মহার সমান সমান আমরা এরকম ভাবে পড়েছি ক্লাস 9-এ, n সমান সমান ND/T। অপরপক্ষে মৃত্যুহারকে যদি আমরা m ধরি, সেক্ষেত্রে মৃত্যুহার সমান সমান বড় হাতের m সমান সমান ছোট হাতের MD/T। টিটা কি, একক সময়। তো এগুলো আমরা ডিটেলসে ক্লাস 9-এ পড়ছি, আজকে জাস্ট তাহলে বলে দেওয়া, এর ডিটেলসটা বলবো না কিছু, ঠিক আছে। তাহলে পপুলেশন কি এই জিনিসটা জানলাম এবং পপুলেশন কি কি বিষয়ের উপর নির্ভর করছে সেটাও জানছি। কিন্তু আমাদের পড়ার বিষয় হচ্ছে কি পরিবেশ এবং মানব সমষ্টি, অর্থাৎ হিউম্যান এবং মানব জনসমষ্টি। এখানে আমরা কি করতে হবে না, এখানে জানতে হবে যে এই যে বর্তমানে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার ফলে পরিবেশের উপর কিরূপ ক্ষতিকর প্রভাব পড়ছে। আমরা সব জায়গায় পড়ে আসছি যে ক্রমবর্ধমান জনসংখ্যা বেড়েই চলছে। এই যে জনসংখ্যা প্রতিনিয়ত বা প্রত্যেকদিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফলে পরিবেশের উপর এর কি ক্ষতিকর প্রভাব সেটাই আমাদের পড়তে হবে। এই জনসংখ্যা বৃদ্ধির পিছনে একটা ইতিহাস আছে, ছোট্ট একটা ইতিহাস হচ্ছে যে এই যে জনসংখ্যাটা বর্তমানে যে যুগে বর্তমান সময়কালে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের জনসংখ্যা বৃদ্ধির যদি ইতিহাস খুঁজে দেখা হয় তাহলে আগে কিন্তু এই হারে জনসংখ্যা বৃদ্ধি হতো না। একটা হিসাব রয়েছে যে একবিংশ শতাব্দী মানে প্রথম থেকে খ্রিস্টাব্দ যখন শুরু হয় তখন থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষের জনসংখ্যার বৃদ্ধি হার ছিল খুবই কম পরিমাণে ছিল। সেই সময় পর্যন্ত মানে 1800 শতাব্দ খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীতে মোট জনসংখ্যার পরিমাণ ছিল 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে হচ্ছে প্রায় 100 কোটির মতন, 100 কোটি। কি বললাম যে যখন খ্রিস্টাব্দ শুরু হয় তখন থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল খুব কম পরিমাণে বৃদ্ধি হতো, যার পরিমাণ ছিল 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীতে মোট মানুষের সংখ্যা, মানব পপুলেশনের সংখ্যা ছিল 100 কোটির মতন। কিন্তু 1800 থেকে 1900 আর 2017 সালের রিপোর্ট অনুযায়ী, 2017 সালের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে জনসংখ্যা হয়ে গেছে প্রায় 7.5 বিলিয়ন, মানে 750 থেকে 800 কোটি। তাহলে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা 800, হ্যাঁ যদিও 17 সালের হিসাব অনুযায়ী, আর এখন 2020 সালের হিসাব অনুযায়ী 800+, 800 কোটির মতন জনসংখ্যা হয়েছে বর্তমান পৃথিবীতে। তাহলে এই যে পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা বেড়েই যাচ্ছে, ঠিক আছে, এর ফলে কি হচ্ছে পৃথিবীর উপর কি পরিবেশের উপর কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়, সেগুলো আমরা একটু জানবো, যদিও এগুলো সহজ।
প্রথমত, যদি জনসংখ্যা ক্রমবর্ধমান বৃদ্ধি পায় তাহলে কি হবে? 1 নাম্বার, প্রাকৃতিক সম্পদের হ্রাস পাবে এবং তার উপর এক হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস। কি বললাম? যে প্রচুর পরিমাণে যদি বা যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই বর্তমান সময়, এটা যদি বাড়তেই থাকে তাহলে আগামীতে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা পড়ব। যার মধ্যে প্রথমত পয়েন্ট পড়লাম প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস, মানে যে হারে আমরা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করছি বর্তমান সময়ে, তার ফলে কি হবে? প্রাকৃতিক সম্পদের হ্রাস পাবে। এটা একটা পয়েন্ট। এবার আগে আমি পয়েন্টগুলো পড়ে নিই, তারপরে আমরা এই পয়েন্টগুলো একটু একটু করে বিশ্লেষণ করব। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি কি পরিবেশের উপর কি কি সমস্যার সৃষ্টি হতে পারে তার পয়েন্টগুলো আমরা বোর্ডে লিখছি। এক হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার হ্রাস, দ্বিতীয় হচ্ছে অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। দ্বিতীয় হচ্ছে কৃষি জমির হ্রাস। চতুর্থ, মিষ্টি জলের অভাব। পঞ্চম, বায়ু দূষণ ও জল দূষণ। ষষ্ঠ, বাস্তুতন্ত্রের বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। 7, জলাভূমি ভয়াবহ অনুষ্কাদন দস্যু। 8, খাদ্য সংকট। তাহলে কয়েকটা জিনিস বোর্ডে লিখলাম, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার হ্রাস 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয়। তৃতীয় কৃষি জমির পরিমাণ হ্রাস। চতুর্থ হচ্ছে মিষ্টি জলের অভাব। পঞ্চম হচ্ছে বায়ু দূষণ জল দূষণ। ষষ্ঠ হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন। সপ্তম হচ্ছে জলাভূমি ধ্বংস। অষ্টম হচ্ছে খাদ্য সংকট। এই 8টা পয়েন্ট অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস বোর্ডে লিখেছি। ঠিক আছে? তাহলে এই যে বনভূমি প্রথমে বলছে যে জনসংখ্যা যে ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর ক্ষতিকর প্রভাব বা পরিবেশের উপরে ক্ষতিকর কি কি প্রভাব হতে পারে। প্রথমে হচ্ছে যে প্রথম পয়েন্ট যেটা আছে যে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস। এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারপরে কি হচ্ছে? প্রাকৃতিক সম্পদকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করছি। কিভাবে? জনসংখ্যা যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করব, এটাই স্বাভাবিক। পাশাপাশি এটাও আমরা জানি যে প্রাকৃতিক সম্পদ অফুরন্ত নয়। ক্লাস 9-এ আমরা একটু আইডিয়া পেয়েছিলাম যে কোনো প্রাকৃতিক সম্পদ হোক, সেটা হচ্ছে খনিজ তেল হোক আর বনজ সম্পদ হোক, জলজ সম্পদ হোক, যে কোনো প্রাকৃতিক সম্পদ হোক, সেগুলো অফুরন্ত নয়, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যে হারে বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে? মানুষের প্রাকৃতিক সম্পদের ব্যবহারের চাহিদাও বেড়ে যাচ্ছে। মানুষ প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে। এই প্রকৃতির পরিমাণ সম্পদ ব্যবহার করলে কি হবে? আগামী দিনে বা ভবিষ্যতে হয়তো আজ থেকে 50 বছর পর এই প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভান্ডার একদিন না একদিন শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মানুষ কি হবে? পরবর্তীতে আগামীতে যারা যে আগামী যে প্রজন্মটা আসবে,
তারা কি করবে, প্রাকৃতিক সম্পদের অভাব বুঝতে পারবে। তাহলে এই প্রাকৃতিক সম্পদ অতি ব্যবহার ও হ্রাস, সম্পদের হ্রাস, এবং উদাহরণ হিসেবে কিভাবে, আমি স্যার আপনার কথা আমি বিশ্বাস করি না। একটা উদাহরণ, একটা হিসাব অনুযায়ী যেমন বলা হয়েছে যে এই যে হারে মানুষ খনিজ তেল ব্যবহার করছে, এখন যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ কি করছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারখানা বলো, কলকারখানা বলো, শিল্প বলো, বা যে কোনো যানবাহনের জন্য মানুষ খনিজ তেলগুলোকে ব্যবহার করছে। যখনই কিছু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ কি করছে, গাড়ি কিনছে, বা গাড়ি কেনার ফলে কি খনিজ তেল ব্যবহার করছে সেখানে। এই খনিজ তেল ব্যবহার করার ফলে কি হবে, যদি এত পরিমাণ খনিজ তেল ব্যবহার করা হয়, তাহলে খনিজ তেল একদিন না একদিন শেষ হয়ে যাবে। একটা হিসাব অনুযায়ী 2014 হিসাব অনুযায়ী যে বর্তমান পৃথিবীতে 1.88 মানে 188.6 এটা সামথিং হবে, এত মিলিয়ন টন খনিজ তেল বর্তমানে রয়েছে। 188.6 একটি এত টন, এত মিলিয়ন টন, MILLION 2014 রিপোর্ট অনুযায়ী 188 মিলিয়ন টন খনিজ তেল বর্তমান পৃথিবীতে রয়েছে। এবার যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ যে হারে খনিজ তেলকে ব্যবহার করছে, এইভাবে যদি ব্যবহার করতে থাকে, তাহলে আগামী হয়তো 46.2 বছর, বইয়ের রিপোর্ট অনুযায়ী, আমি ছায়া প্রকাশনের রিপোর্ট থেকে বলছি, 46.2 ইয়ার্স পরে, এত বছর, আগামী এত বছরের মধ্যে এই খনিজ তেলটা শেষ হয়ে যাবে পৃথিবীতে। ঠিক আছে, তাহলে এটা একটা রিপোর্ট জেনে গেলাম। 2014 রিপোর্ট অনুযায়ী 188 মিলিয়ন টন খনিজ তেল বর্তমানে পৃথিবীতে রয়েছে, যেটা আগামী হয়তো 50 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। বানিয়ে লিখতে পারবো কিভাবে অরণ্য ধ্বংস হচ্ছে। এই যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ কি করছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য মানুষের বাসস্থানের দরকার পড়ছে। এই বাসস্থানের চাহিদার জন্য মানুষ কি করছে, অরণ্য ধ্বংস করে দিচ্ছে। পাশাপাশি মানুষ শিল্প কারখানার জন্য অরণ্য ধ্বংস করছে, কৃষি জমি সম্প্রসারণের জন্য মানুষ অরণ্য ধ্বংস করে দিচ্ছে। এই অরণ্যটাকে মানুষ নষ্ট করে দিচ্ছে। এই অরণ্য যে ধ্বংস করছে, এই অরণ্য ধ্বংসের ফলে কি হবে, বিভিন্ন রকমের ক্ষতিকারক প্রভাব রয়েছে। এই অরণ্য ধ্বংসের ফলাফল তোমরা ক্লাস 8-এ পড়েছো। অরণ্য ধ্বংসের ফলে কি হয় সেটাও তোমরা এখানে ইতিহাস করে দিতে পারবে, মানে এই পয়েন্ট, এক একটা পয়েন্ট ধরে তোমরা এক একটা ইতিহাস তৈরি করতে পারবে। তা অরণ্য ধ্বংসের কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের গৃহ নির্মাণের জন্য মানুষ অরণ্য ধ্বংস করছে, শিল্প কলকারখানার জন্য অরণ্য ধ্বংস করা হচ্ছে, হ্যাঁ, তারপর কৃষি জমি সম্প্রসারণ করার জন্য অরণ্য ধ্বংস করা হচ্ছে। এই অরণ্য ধ্বংস করার ফলে কি হচ্ছে, অরণ্যের মধ্যে বসবাসকারী প্রাণী, যে সকল হচ্ছে পশু পাখি বা প্রাণীগুলো, তাদের বাসস্থান হারিয়ে ফেলছে, তারা বিপদের মুখে পড়ে যাচ্ছে, বিপন্ন হয়ে পড়ছে। বিশেষ করে যে সকল বন্যপ্রাণী গুলো রয়েছে, তারা আসবাব মানে বাসস্থান হারিয়ে ফেলছে। এর ফলে কি হচ্ছে, বনজ সম্পদ বা বনজ বাস্তুতন্ত্রটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। পয়েন্টটা বলেছিলাম অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। বনজ বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাচ্ছে অরণ্য ধ্বংসের ফলে। তাছাড়া অরণ্য ধ্বংসের ফলে খুব ভূমিক্ষয় হয়, মরুভূমির সম্ভাবনা বৃদ্ধি পায়, ভৌমজলে অর্থাৎ ভৌমজলে জলের পরিমাণ হ্রাস পায়। এগুলো আমরা পড়েছি, এই পয়েন্টগুলো এখানে বলতে পারবো। তৃতীয় হচ্ছে কৃষি জমির হ্রাস। কৃষি জমির হ্রাস কি করে হয়, যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির জন্য মানুষ কি করছে, যারা কৃষি জমিটা ছিল সেই কৃষি জমিটাকে ভরিয়ে বাসস্থান তৈরি করছে। কেন, কিভাবে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষকে কি করতে হবে, বাসস্থানের দরকার পড়বে মানুষের। এই বাসস্থানের জন্য মানুষ বাসস্থান বা বসবাস করার জন্য বাড়িঘর তৈরি করার জন্য কোথায় বাড়িঘর তৈরি করবে, কৃষি জমিতে ভরিয়ে মানুষ বসবাস করছে। বিশেষ করে এটা কোথায় লক্ষ্য করতে পারবে, বিশেষ করে যারা শহরাঞ্চলে বসবাস করবে, শহরাঞ্চলের প্রান্ত দিকে বা শহরাঞ্চলের দিকে যদি যাও, তাহলে সেখানে দেখবে কি হচ্ছে, যেখানে কৃষি জমিগুলো ছিল সেই কৃষি জমিগুলো ভরাট করে সেখানে বিভিন্ন রকম বাড়ি, কলকারখানা, অফিস আদালত তৈরি করা হচ্ছে, যার ফলে কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে।
তো কৃষি জমির পরিমাণে হ্রাস পাওয়ার ফলে কি হবে? কৃষি জমির পরিমাণ যদি হ্রাস পেয়ে যায় তাহলে কি হবে? খাদ্যের যোগানটা কমে যাবে, ফসল কম পরিমাণে উৎপন্ন হবে। আর ফসল কম পরিমাণে যদি উৎপন্ন হয় তাহলে পৃথিবীতে বা বাজারে খাদ্যের সরবরাহ কম হবে। আর খাদ্যের যদি সরবরাহ কম হয় তাহলে খাদ্য মূল্য বা দ্রব্যমূল্যের মূল্য বেশি বেশি পরিমাণে বেড়ে যাবে। তাহলে তবে মূল্য মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইসব ঘটনাগুলো হচ্ছে। 4 হচ্ছে মিষ্টি জলের অভাব। কিভাবে মিষ্টি জলের অভাব হয়? আমরা জানি যে পৃথিবীতে 3% জল হচ্ছে মিষ্টি জল, যার মধ্যে 1% জল হচ্ছে হিমবাহ বা বরফ গলে পাওয়া যায়। আর 1% জল হচ্ছে যেটা হচ্ছে মাটির স্তরে বা ভৌম স্তরে থাকে। এই ভৌম স্তরের জলটাকে যেটা আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করি। জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে মানুষের জলের চাহিদাও বাড়বে, মানুষ প্রচুর পরিমাণে জল ব্যবহার করবে। আমরা যে হারে জলের অস্বচ্ছ ব্যবহার করি বা অতি ব্যবহার করি তার ফলে কি হবে? আগামীতে ভৌমস্থলে জলের পরিমাণ কমে যাবে। এবার এখানে একটা পয়েন্ট হচ্ছে, যদি ভৌমস্থলে জলের পরিমাণ কমে যায় তাহলে মানুষের পানীয় জলের পরিমাণও কমে যাবে। এবার ভৌমস্তরে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার শর্ত কি? প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এই যে পয়েন্টটা অরণ্যের সঙ্গে রিলেটেড। কিভাবে? অরণ্য ধ্বংস করার ফলে ভৌমস্তরে জলের পরিমাণ কমে যায়। ক্লাস 8 আমরা পড়েছি। কিভাবে? এই যে অরণ্য বা গাছ আছে, সেই গাছের যে প্রধান মূল আছে বা মূলগুলো, এই মূলগুলো কাজ কি? এগুলো মাটির ভিতরে যখন থাকে তাহলে মাটির মধ্যে ছিদ্র তৈরি করে। মাটির মধ্যে ছিদ্র তৈরি করলে কি হবে? যখন বৃষ্টির জল মাটির মধ্যে পড়ে তখন ওই জলটা ওই ছিদ্রের মধ্যে দিয়ে কোথায় চলে যায়? ভৌমস্তরে চলে যায়। কিন্তু আমরা কি করছি? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অরণ্য ধ্বংস করে দিচ্ছি। অরণ্য যদি ধ্বংস করে দিই তাহলে কি হবে? ভৌমস্তরে জলের পরিমাণটাও কমে যাবে। মাটি বৃষ্টির জলটা যে বৃষ্টিপাতের বৃষ্টির সময় যে জলটা হয় সেই জলটা মাটির ছিদ্র দিয়ে মাটির ভৌমস্তরে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে মিষ্টি জল বা পানীয় জলের অভাব দেখা যাবে। চতুর্থ হচ্ছে বায়ু দূষণ ও জল দূষণ। বায়ু দূষণ, জল দূষণ, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের কি হচ্ছে? যানবাহনের পরিমাণ বেড়ে যাচ্ছে। একটু টাকা হলেই মানুষ এখন কি করছে? বিভিন্ন রকম গাড়ি কিনে নিচ্ছে। আর গাড়ি কেনার ফলে কি? গাড়ির নির্গত যে ধোঁয়ার মধ্যে যে কার্বন থাকে সেই কার্বনটা কি করছে? পরিবেশ দূষণ ঘটাচ্ছে। ঠিক আছে, এই যে গাড়ি কিনছে মানুষ, ঠিক আছে, গাড়ি তৈরি করে, গাড়ির চাহিদার জন্য গাড়ি তৈরি করতে হচ্ছে, মানে শিল্প কারখানার পরিমাণ বেড়ে যাচ্ছে। শিল্প কারখানার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? বিভিন্ন রকম শিল্প কলকারখানায় জাত যে বর্জ্য পদার্থগুলো বা দূষিত পদার্থগুলো সেগুলো কি হচ্ছে? জলের সঙ্গে মিশিয়ে জল দূষিত করছে। ঠিক আছে, আবার শিল্প কারখানা থেকে বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ বের হয় যেগুলো বায়ু দূষণ ঘটায়। সেটা আমরা এর আগে ক্লাসগুলোতে পড়েছি, বায়ু দূষণের কারণ, জল দূষণের কারণ। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? এক হচ্ছে যানবাহনের পরিমাণ বেড়ে যাচ্ছে, পাশাপাশি মানুষের চাহিদার ক্ষেত্রে কলকারখানার সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই কলকারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ জলে মিশে জল দূষিত করছে। গাড়ি থেকে নির্গত ধোঁয়া মিশে কি করছে? পরিবেশ দূষণ ঘটাচ্ছে বা বায়ু দূষণ ঘটাচ্ছে। ঠিক আছে, চতুর্থ পঞ্চম হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিস্ময় উষ্ণায়ন। এই বায়ুমণ্ডলের পরিবর্তন বা বিস্ময় উষ্ণায়ন জিনিসটা কি? এটাও ক্লাস 8 পড়া। যখন আমরা বন পড়েছিলাম, বনের কি উপকারিতা, সেখানে এই পয়েন্টটা ছিল বায়ুমণ্ডলের পরিবর্তন, মানে বনভূমি কি করছে? বায়ুমণ্ডলের পরিবর্তন ঘটাতে পারে। ঠিক না? আমরা আজকে অরণ্য ধ্বংস করে দিচ্ছি। অরণ্য ধ্বংস করার ফলে কি হচ্ছে? পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। যদি গাছপালা বেশি হয় তাহলে কি হবে? গাছপালা যদি কমে যায় পরিবেশে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আর কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে গেলে কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? এক ধরনের গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসগুলো যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় পরিবেশের মধ্যে তখন কি হবে? বিস্ময় উষ্ণায়ন হবে বা গ্লোবাল ওয়ার্মিং হবে। এই বিস্ময় উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি? যে এই যে প্রচুর পরিমাণে কলকারখানা বলো, শিল্প কারখানা বা কলকারখানা, কৃষিজাত, হ্যাঁ, তারপর বনভূমি ধ্বংস ইত্যাদি কারণে পরিবেশে কি হচ্ছে? গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বেড়ে যাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে?
পরিবেশে যখন গ্রিন হাউস গ্যাসগুলি বেড়ে যাচ্ছে তখন এই গ্রিন হাউস গ্যাসগুলো কোথা থেকে, পরিবেশের মধ্যেই এগুলো একটা আস্তরণ বা চাদরের মতন আস্তরণ করে থাকছে। এই চাদরের আস্তরণ করার ফলে কি হচ্ছে না, সূর্য থেকে আগত যে সৌর রশ্মি, আগত যে আল্ট্রাভায়োলেট রে, হ্যাঁ, বা আরো যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো কি করছে, ছিদ্র দিয়ে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। পৃথিবী থেকে আসার পর পৃথিবীর মধ্যে কি হচ্ছে, মাটি, হ্যাঁ, গাছপালা এই যে তাপটাকে শোষণ করছে, বা সূর্য থেকে যে আগত রশ্মি সেই রশ্মিটাকে শোষণ করছে, মাটি গাছপালা এগুলো শোষণ করছে। শোষণ করার পর এরা যখন তাপটাকে বিকৃত করছে, সেই বিকৃত তাপটা কি হচ্ছে, পরিবেশের বাইরে যেতে পারছে না। কি করছে, ওই বিকৃত তাপ ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের কাছাকাছি বা নাগালের মধ্যেই অবস্থান করছে। ফলে কি হচ্ছে, পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলি। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলির কাজ কি, এই যে গ্যাসগুলি একটা পরিবেশের উপরে একটা কি করছে, আস্তরণ তৈরি করছে, চাদরের মতন আস্তরণ তৈরি করছে। আস্তরণের ফলে কি হচ্ছে, পৃথিবীর বিকৃত তাপমাত্রা মানে ভূপৃষ্ঠের বিকৃত তাপমাত্রাটা কি হচ্ছে, পরিবেশের বাইরে যেতে পারছে না, মানে মহাকাশে বা শূন্যে ভেসে যেতে পারছে না, যার ফলে পরিবেশটা প্রতিনিয়ত গরম হতে থাকছে, যেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি, যদিও আমরা এটা ভূগোলে পড়েছি। তাহলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, ঠিক আছে। আর বায়ুদূষক গ্যাসগুলো কি কি, বা গ্রিন হাউস গ্যাসগুলো কি কি, আমরা এগাও পড়েছি, আরেকবার বলেছি গ্রিন হাউস গ্যাসগুলো মনে রাখবে। কার্বনের 3টা ফর্ম রয়েছে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, ওজোন। এই ছটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। জলাভূমি ধ্বংস, এই জলাভূমি ধ্বংসটা কিভাবে হয়, যে স্বাভাবিকভাবে আমরা কি করছি, যখনই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন আমরা জলাভূমিকে ধ্বংস করে বা বুঝিয়ে সেখানে ঘর বাড়ি শিল্প কারখানা তৈরি করছি। কেন তৈরি করছি, কারণ যে হারে প্রতিনিয়ত যে হারে জমির দাম বেড়ে যাচ্ছে, ভালো জমির জায়গার দাম বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, মানুষ তার চাহিদা অনুযায়ী জলাভূমি, যেহেতু জলাভূমিটা কম দামে পাচ্ছে, সেই জলাভূমিটা কিনে নিচ্ছে, সেখানে কিনে নিয়ে কি করে, সেখানে বাড়ি ঘর, স্কুল কলেজ, যা অফিস আদালত তৈরি করছে। তার ফলে কি হচ্ছে, এই যে জলাভূমি ধ্বংস করছে, এই জলাভূমি ধ্বংস করার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হয় না, এই জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ বলা হয়। কেন বৃক্ষ বলা হয়, এই জলাভূমি থেকে কিছু পরিবেশটাকে ঠান্ডা রাখে। কিভাবে ঠান্ডা রাখে, যখন আমরা অরণ্য ধ্বংসের কারণ পড়েছিলাম সেখানে ওভাবে আমি শর্ট করে বলে আছি। জলাভূমি কি করছে, জলাভূমি পরিবেশ সুস্থ রাখতে, পরিবেশকে ঠান্ডা রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি জলাভূমি, প্রথমে দেখবে যে জলাভূমির মধ্যে যদিও জল প্রথমে নোংরা থাকে, কিন্তু কি হয়, পরে জলাভূমি কি করে, জলের মধ্যে দূষিত জলের মধ্যে যে দূষক পদার্থগুলো থাকে সেগুলো শোষণ করে জলটাকে বিশুদ্ধ করে। এই জলটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি, ব্যবহারযোগ্য অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি। এবং লাস্ট হচ্ছে খাদ্য সংকট। এটা একটা খাদ্য সংকটের প্রভাব কি, যে খাদ্য সংকট কিভাবে হচ্ছে, যেহেতু এক হচ্ছে আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা পড়লাম কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছি, সেটা পড়েছি। তাহলে কৃষি জমির পরিমাণ যদি হ্রাস পায় তাহলে কি হবে, মার্কেটে বা বাজারে খাদ্যদ্রব্যের পরিমাণও হ্রাস পাবে, বা খাদ্যদ্রব্যের সরবরাহ কম হবে, অর্থাৎ খাদ্যের যোগান কম থাকবে। এবং খাদ্যের যদি যোগান কম থাকে তাহলে কি হবে, স্বাভাবিকভাবে খাদ্যের সংকট দেখা যাবে। এবং এই খাদ্য সংকট দেখার আর একটা অন্যতম কারণ হচ্ছে খাদ্যের সমবন্টন না হওয়া। মানে খাদ্য তো বাজারে মজুদ আছে, অনেক জায়গায় খাদ্য আছে, অনেক কি করে অসাধু ব্যবসায়ী খাদ্য জমা রেখে দেয়, কি কেন, যাতে পরে ওই খাদ্যটাও মার্কেটে বেশি দামে বিক্রি করতে পারে। মানে খাদ্য, এক হচ্ছে পৃথিবীতে খাদ্য সংকট তো রয়েছে যেহেতু কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট বলতে পারি খাদ্যের সমবন্টন না হওয়া, সমানভাবে খাদ্যকে ভাগ করে না দেওয়া। এখানেই বিভিন্ন রকম রাজনীতির খেলা রয়েছে, ঠিক আছে। খাদ্যের ঠিক মতো শ্রম বন্টন হয় না, বা সঠিক বন্টন হয় না, সঠিকভাবে দেওয়া হয় না, যার ফলে কি হয়, যারা নিচু মানে যেহেতু গরিব দেশগুলো, যেগুলো গরিব দেশ রয়েছে সেগুলো কি হচ্ছে, জনসংখ্যা বা অনেক শিশু খাদ্য অভাবে মারা যায়। আমরা অনেক ইতিহাস পড়েছি, মানে খাদ্যের সংকটের উপর, যে অনেক ইতিহাস অনেক এলাকায় দেখেছি যে খাদ্যের অভাবে অনেক শিশু মারা যায়, ঠিক আছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির জন্য
এই প্রভাবগুলো হতে পারে। এই যে 8টা পয়েন্ট বললাম, এই ক্ষতিকর প্রভাবগুলো হতে পারে। এবং এই ক্ষতিকর প্রভাবগুলো তোমরা একবার পড়বে, বাকিটা তোমরা দেখবে যে নিজে থেকে বানিয়ে দিতে পারছো। আবার এটা ঠিক আছে। অনেকটা তোমাদের ডিপেন্ড করবো যে বনভূমি যে ধ্বংস করেছিলাম আমরা ক্লাস 8, 9, তুমি যদি ক্লাস 8, 9 যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এটা তোমাকে পড়ার দরকার নেই, এই পয়েন্টগুলো তুমি নিজে থেকেই বানিয়ে লিখে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এটাই পড়া থাকলো আজকে। কারো কোনো জিজ্ঞাসা আছে থাকলে করতে পারিস, টাইম আপ হয়ে গেছে, করতে পারিস। কারো কোনো জিজ্ঞাসা থাকলে? নেই?